আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমাদের অনেকেরই কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করার সময় কিছুটা প্রবলেম হয়। আমি তোমাদের সামনে এই মুহূর্তে কমপ্লেক্স থেকে সিম্পল করার কিছু রুলস আলোচনা করব। তোমরা যদি ভালো করে খেয়াল করো আশা করি কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করার সময় তোমাদের প্রবলেম হবে না। 1 নম্বর রুলস হচ্ছে যদি বাক্যটা দো অথবা অলদো দিয়ে শুরু হয় তাহলে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় দো অথবা অলদো উঠিয়ে দিব, সেখানে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট বসাবো এবং সাবজেক্টের পজিটিভ ফর্ম বসাবো, ভার্বের সাথে আইএনজি বসাবো। যেমন আসো আমরা উদাহরণ দেখি, দো হি রিডস হি ফেলস ইন দ্য এক্সাম। এটাকে যদি সিম্পল করতে যাই দো এর পরিবর্তে আমরা দেবো ইনস্পাইট অফ, সাবজেক্টের পজিটিভ ফর্ম হি এর পরিবর্তে হিজ এবং ভার্বের সাথে রিডস ভার্বের সাথে আইএনজি, বাকি কোনো চেঞ্জ হবে না। তাহলে হচ্ছে কি দো হি রিডস হি ফেলস ইন দ্য এক্সাম। এখানে সিম্পল করতে গেলে হবে কি ইনস্পাইট অফ হিজ রিডিং হি ফেলস ইন দ্য এক্সাম। এরপর আসো আমরা দ্বিতীয় আর একটা উদাহরণ দেখি, দো হি ইজ অনেস্ট উই ডু নট লাইক হিম। এখানে আমরা দো এর পরিবর্তে ডিসপাইট ইউজ করলাম, হি সাবজেক্টের পজিটিভ ফর্ম হিজ দিলাম এবং ইজ হচ্ছে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোর সাথে আইএনজি করতে গেলে আমাদেরকে জাস্ট বির সাথে আইএনজি করতে হবে। তাহলে বিং, উত্তরটা কি হচ্ছে দো হি ইজ অনেস্ট উই ডু নট লাইক হিম ডিসপাইট হিজ বিং অনেস্ট উই ডু নট লাইক হিম। তাহলে রুলসটা কি দাঁড়াচ্ছে, দো এর পরিবর্তে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট প্লাস সাবজেক্টের পজিটিভ ফর্ম এবং ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ, এরপরে কোনো পরিবর্তন হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো আমরা এবার দ্বিতীয় রুলসটা নিয়ে আলোচনা করি। দ্বিতীয় রুলসটা হচ্ছে অ্যাজ এবং সিন্স নিয়ে। যদি কমপ্লেক্স সেন্টেন্সটি অ্যাজ অথবা সিন্স দিয়ে হয় তাহলে আমরা অ্যাজ অথবা সিন্স উঠাই দেব। আমরা এখানে খেয়াল করব সাবজেক্টের দিকে। যদি দুইটা ক্লজের সাবজেক্ট একই হয়ে থাকে তাহলে আমরা প্রথম সাবজেক্টটা উল্লেখ করব না, ভার্বের সাথে আইএনজি করব। যেমন দেখো, অ্যাজ হি রিডস অ্যাটেন্টিভলি হি পাসেস। সিম্পল কি হবে, রিডিং অ্যাটেন্টিভলি হি পাসেস। আসো এরপর দেখি, যদি দুইটা ক্লজের সাবজেক্ট ভিন্ন হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই ক্লজ দুটির সাবজেক্ট ঠিক রাখবো, জাস্ট ভার্বের সাথে আইএনজি করব। তাহলে উদাহরণটা কেমন হবে, দ্য ওয়াটার ইজ পিওর উই ক্যান ড্রিঙ্ক ইট। সিম্পল করলে কি হবে, দ্য ওয়াটার বিং পিওর। বিং কেন হলো, জাস্ট ভার্বের সাথে আইএনজি করার কারণে বিং হয়েছে, কমের পরে কোনো পরিবর্তন হচ্ছে না। আবার আমরা দেখি, যদি প্রথম ক্লজ দ্বিতীয় ক্লজের কারণ হয়ে থাকে তাহলে আমরা শুরুতে সিন্স অথবা এজ এর পরিবর্তে বিকজ অফ লিখব, সাবজেক্টের পজিটিভ ফর্ম লিখব, ভার্বের সাথে আইএনজি করব। তাহলে উদাহরণটা কেমন হয় দেখি, অ্যাজ হি ইজ অনেস্ট উই লাইক হিম। সিম্পল করলে কি হবে, বিকজ অফ হিজ বিং অনেস্ট উই লাইক হিম। এখানে একটা মজার বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে এই বিকজ অফ এর রুলসটা তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে ইউজ করতে পারো। তাহলে উত্তরটা কেমন হতে পারে, সিম্পলগুলো, বিকজ অফ হিজ রিডিং অ্যাটেন্টিভলি হি পাসেস, বিকজ অফ দ্য ওয়াটার বিং পিওর উই ক্যান ড্রিঙ্ক ইট। সাবজেক্ট হচ্ছে কি, দুইটা ক্লজের সাবজেক্ট যদি একই হয়ে থাকে তাহলে প্রথম ক্লজের সাবজেক্টটা লেখার দরকার নাই, কিন্তু যদি দুইটা ক্লজের সাবজেক্ট আলাদা হয়ে থাকে তাহলে সমঅধিকার হিসাবে তো দুইটা সাবজেক্টই বসাতে হবে, ভার্বের সাথে এনজি করবো। যেমন দেখো, দুইটা সাবজেক্ট ভিন্ন হয়েছে, দ্য ওয়াটার ইজ পিওর উই ক্যান ড্রিঙ্ক ইট। দেখো ওয়াটার এবং উই এটা তো এক না, নাকি আলাদা? তো তাহলে আমি কি করব, দ্য ওয়াটার ঠিক রাখবো, এদিকে উইটাও ঠিক রাখবো, জাস্ট ভার্বের সাথে এনজি করবো, ইজের সাথে এনজি করছে, বিং হয়ে গেছে। তাহলে টোটাল উদাহরণটা কেমন হলো, দ্য ওয়াটার ইজ পিওর উই ক্যান ড্রিঙ্ক ইট। প্রথম সাবজেক্ট ঠিক রাখছি, দ্য ওয়াটার, ভার্বের সাথে আইএনজি করছি বিং, বাকি কোনো চেঞ্জ নেই, দ্য ওয়াটার বিং পিওর উই ক্যান ড্রিঙ্ক ইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা কমপ্লেক্স থেকে সিম্পলের তৃতীয় রুলসটা নিয়ে আলোচনা করি। তৃতীয় রুলসটা হচ্ছে সো দ্যাট অথবা সো ডট ডট দ্যাট নিয়ে। যদি কমপ্লেক্স বাক্যের মধ্যে সো দ্যাট থাকে তাহলে আমরা সো দ্যাট প্লাস ক্যান কুড পর্যন্ত উঠিয়ে সেখানে টু বসাবো। একটা উদাহরণ দেখে আসো, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। এখানে আমরা সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড পর্যন্ত উঠিয়ে জাস্ট সেখানে টু বসাবো। তাহলে এক্সাম্পলটা কেমন হচ্ছে, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। সিম্পল কি হচ্ছে, উই ইট টু লিভ। মূল ব্যাপারটা হচ্ছে কি, সো থেকে ক্যান কুড পর্যন্ত উঠিয়ে সেখানে টু বসানো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা সো ডট ডট দ্যাট নিয়ে আলোচনা করি। দেখো, যদি সো ডট ডট দ্যাট থাকে তাহলে আমরা সো এর পরিবর্তে টু বসাবো এবং দ্যাট প্লাস ক্যান নট কুড নট পর্যন্ত উঠিয়ে সেখানে টু বসাবো। তাহলে এক্সাম্পলটা দেখো, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখানে আমরা সিম্পল করলে কেমন হবে, হি ইজ টু উইক টু ওয়াক। তোমরা খেয়াল করো, আমি সো এর পরিবর্তে
টু বসিয়েছি এবং দ্যাট প্লাস ক্যান নট কুড নট পর্যন্ত উঠিয়ে সেখানে টু বসিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, যদি সো দ্যাট থাকে তাহলে সো থেকে ক্যান কুড পর্যন্ত উঠে সেখানে টু বসবে, আর যদি সো ডট ডট দ্যাট থাকে তাহলে সো এর পরিবর্তে টু বসবে এবং দ্যাটের পর থেকে নট পর্যন্ত উঠিয়ে সেখানে টু বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো আমরা এবার চতুর্থ রুলসটা নিয়ে আলোচনা করি। চতুর্থ রুলসটি হচ্ছে ইফ প্লাস অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ নিয়ে। ইফ যুক্ত বাক্য যদি হাবোধক হয়ে থাকে তাহলে আমরা ইফ প্লাস সাবজেক্ট উঠিয়ে দিব, সেখানে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি করব। তাহলে উদাহরণটা কেমন হয়? ইফ ইউ রিড মোর ইউ উইল পাস। সিম্পল করলে কি হবে? বাই রিডিং মোর ইউ উইল পাস। এখানে জাস্ট কি করা হয়েছে? ইফ প্লাস সাবজেক্ট উঠিয়ে বাই বসানো হয়েছে এবং ভার্বের সাথে আইএনজি করা হয়েছে, আর কিছুই না। এরপরে আসো আমরা ইফ যুক্ত বাক্য না বোধক হলে কেমনে সিম্পল করতে হয় সেটা দেখি। ইফ যুক্ত বাক্য না বোধক হলে আমরা ইফ থেকে নট পর্যন্ত উঠিয়ে সেখানে উইদাউট বসাবো, ভার্বের সাথে আইএনজি করব। তাহলে উদাহরণটা কেমন হবে? ইফ ইউ ডু নট রিড মোর ইউ উইল ফেল। সিম্পল করলে কি হবে? উইদাউট রিডিং মোর ইউ উইল ফেল। তাহলে আমি আবার বলছি, ইফ যুক্ত বাক্য অ্যাফার্মেটিভ হলে ইফ প্লাস সাবজেক্ট উঠিয়ে দেব, সেক্ষেত্রে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি করব। আর যদি না বোধক হয়ে থাকে তাহলে ইফ থেকে শুরু করে নট পর্যন্ত উঠিয়ে সেখানে উইদাউট বসাবো এবং ভার্বের সাথে আইএনজি করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো আমরা এবার পঞ্চম রুলসটা নিয়ে আলোচনা করি। পঞ্চম রুলসটি হচ্ছে ওয়েন প্লাস টাইম নিয়ে। যদি ওয়েন দ্বারা কমপ্লেক্স সেন্টেন্সে সময় নির্দেশ করে তাহলে আমরা খেয়াল করব, ওয়েন দ্বারা যদি বড় সময় নির্দেশ করে তাহলে আমরা ওয়েন প্লাস সাবজেক্ট প্লাস বি উঠিয়ে সেখানে ইন বসাবো। যেমন একটা উদাহরণ দেখি, ওয়েন ইট ইজ উইন্টার ইট ইজ কোল্ড। উইন্টার বড় সময়, এই কারণে আমরা এখানে ইন বসাচ্ছি। তাহলে উত্তরটা কি হচ্ছে? ওয়েন ইট ইজ উইন্টার ইট ইজ কোল্ড। সিম্পল কি হচ্ছে? ইন উইন্টার ইট ইজ কোল্ড। আবার দেখো, ওয়েন দ্বারা যদি ছোট সময় নির্দেশ করে তাহলে আমরা ওয়েন প্লাস সাবজেক্ট প্লাস বি উঠিয়ে সেখানে আমরা অ্যাট বসাবো। যেমন একটা উদাহরণ দেখো, ওয়েন ইট ইজ মর্নিং ইট ইজ ক্লিয়ার। মর্নিংটা কিন্তু ছোট সময় নির্দেশ করে, এই কারণে আমরা ওয়েন প্লাস সাবজেক্ট প্লাস বি উঠিয়ে এখানে অ্যাট বসিয়েছি। উদাহরণটা তাহলে কেমন দাঁড়াচ্ছে? ওয়েন ইট ইজ মর্নিং ইট ইজ ক্লিয়ার। সিম্পল কি হচ্ছে? অ্যাট মর্নিং ইট ইজ ক্লিয়ার। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা তৃতীয়টায় আসি। ওয়েন দ্বারা যদি বয়স নির্দেশ করে তাহলে আমরা ওয়েন প্লাস সাবজেক্ট প্লাস বি উঠিয়ে সেখানে অ্যাট দ্য এজ অফ বসাবো, এরপর আর কোনো পরিবর্তন হবে না। তাহলে উদাহরণটা কেমন হবে? ওয়েন আই ওয়াজ 10 আই রিড ইন ক্লাস 4। এখানে দেখো, ওয়েন আই ওয়াজ 10 বলতে কিন্তু বয়স বোঝাচ্ছে, এই কারণে আমরা ওয়েন প্লাস সাবজেক্ট প্লাস বি উঠিয়ে সেখানে অ্যাট দ্য এজ অফ দিয়েছি, বাকি কোনো পরিবর্তন হচ্ছে না। আবার দেখো, আমরা আর একটা রুলসে আসি, সেটা হচ্ছে ওয়েন দ্বারা যদি কাজের সময় নির্দেশ করলে আমরা ওয়েন প্লাস সাবজেক্ট প্লাস বি উঠিয়ে সেখানে অ্যাট দ্য টাইম অফ দিব। অ্যাট দ্য টাইম অফ। এরপর সাবজেক্টের ভিন্নতার কারণে প্রথম সাবজেক্টের পজিটিভ ফর্ম লিখলাম, অ্যাট দ্য টাইম অফ মাই রিডিং। এরপর বাকি কোনো পরিবর্তন হবে না, হি কেম টু মাই রুম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি সংক্ষেপ আবার বলছি, ওয়েন দ্বারা যদি বড় সময় নির্দেশ করে তাহলে ওয়েন প্লাস সাবজেক্ট প্লাস বি উঠিয়ে সেখানে ইন বসাবো। যদি ছোট সময় নির্দেশ করে ওয়েন প্লাস সাবজেক্ট প্লাস বি উঠিয়ে সেখানে অ্যাট বসাবো। যদি ওয়েন দ্বারা বয়স নির্দেশ করে তাহলে ওয়েন প্লাস সাবজেক্ট প্লাস বি উঠিয়ে সেখানে অ্যাট দ্য এজ অফ বসাবো। আর যদি ওয়েন দ্বারা কাজের সময় নির্দেশ করে তাহলে ওয়েন প্লাস সাবজেক্ট প্লাস বি উঠিয়ে সেখানে অ্যাট দ্য টাইম অফ বসাবো। যদি দুইটা বা ক্লজের সাবজেক্ট ভিন্ন হয় তাহলে প্রথম সাবজেক্টের পজিটিভ ফর্ম লিখবো, এরপর ভার্বের সাথে আইএনজি করবো আমরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা কমপ্লেক্স থেকে সিম্পলের ষষ্ঠ রুলস নিয়ে আলোচনা করি। ষষ্ঠ রুলসটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন অর্থাৎ হু, হুইজ, দ্যাট কে নিয়ে। যদি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে রিলেটিভ প্রোনাউন প্লাস বি থাকে প্লাস অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা সিম্পল করার সময় রিলেটিভ প্রোনাউন প্লাস বি উঠিয়ে দেব, অ্যাডজেক্টিভটাকে নাউনের আগে নিয়ে আসবো। একটা উদাহরণ দেখি, দেখো, আই হ্যাভ এ পেন হুইচ ইজ রেড। এখানে রিলেটিভ প্রোনাউন কি আছে? হুইচ আছে এবং বি আছে। তাহলে আমরা হুইচ এবং বি উঠিয়ে দিচ্ছি, রেডটাকে এই নাউনের আগে নিয়ে আসছি। তাহলে সিম্পলটা হচ্ছে আই হ্যাভ আ রেড পেন। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা দ্বিতীয় রুলস নিয়ে আলোচনা করি। যদি রিলেটিভ প্রোনাউন প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন প্লাস বি উঠিয়ে দিব, আর কোনো পরিবর্তন হবে না। এই বাক্যের মধ্যে দেখো কি আছে? আই স আ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং। রিলেটিভ প্রোনাউন আছে হুইচ, এরপর বি আছে, আমরা হুইচ প্লাস বি দুটোই উঠাই দেব।
তাহলে কমপ্লেক্স থেকে সিম্পল করতে গেলে উত্তরটা কি হবে? আই স আ বার্ড ফ্লাইং, জাস্ট রিলেটিভ প্রোনাউন প্লাস বিটা উঠায় দেওয়া হয়েছে, আর কোনো পরিবর্তনই আসলে এখানে করা হয়নি। এরপরে তৃতীয়টা নিয়ে আলোচনা করি। যদি রিলেটিভ প্রোনাউনের পরে বি অথবা হ্যাভ প্লাস V3 থাকে তাহলে আমরা কিভাবে করব? জাস্ট রিলেটিভ প্রোনাউন এখানে আছে হুইস, এটা উঠিয়ে দেব, এখানে বি আছে তাই এখানে বি উঠিয়ে দিলাম, হ্যাভ থাকলে হ্যাভ উঠিয়ে দিতাম। উদাহরণটা তাহলে কেমন দাঁড়াচ্ছে? আই হ্যাভ আ বুক হুইচ ওয়াজ বট ইয়েস্টারডে। সিম্পল করলে কি হবে? আই হ্যাভ আ বুক বট ইয়েস্টারডে। এখানে রিলেটিভ প্রোনাউন হুইচ ছিল এবং বি এখানে ওয়াজ, আমি দুটাই কেটে দিয়েছি, আর কোনো কিছু চেঞ্জ করা হয়নি। এরপর আরেকটা উদাহরণে আসি, চতুর্থ রুলসে। যদি রিলেটিভ প্রোনাউনের পরে ডিরেক্ট মূল ভার্ব থেকে থাকে, কোনো বি নাই, হ্যাভ নাই, কিছুই নেই, রিলেটিভ প্রোনাউনের পরে ডিরেক্ট মূল ভার্ব যদি থাকে তাহলে তোমরা কি করবা? রিলেটিভ প্রোনাউনটা উঠায় দিবা আর মূল ভার্বের সাথে আইএনজি করবা। উদাহরণটা দেখো, দ্য বয় হু স্ট্যান্ডস বাই মি ইজ মাই ব্রাদার। এখানে আমি হু রিলেটিভ প্রোনাউন, এটাকে উঠায় দিচ্ছি, স্ট্যান্ডস এটা মূল ভার্ব, এইটার সাথে আইএনজি করছি, তাহলে সিম্পলটা কি হচ্ছে? দ্য বয় স্ট্যান্ডিং বাই মি ইজ মাই ব্রাদার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আসো আমরা এবার 7th রুলসটা নিয়ে আলোচনা করি। সপ্তম রুলসটা হচ্ছে, বাক্যের মধ্যে যদি ওয়াট প্লাস বি থাকে তাহলে আমরা সিম্পল করার সময় জাস্ট ওয়াট প্লাস বিটা উঠায় দেব, আর কোনো পরিবর্তনই করব না। উদাহরণটা দেখো, আই নো হোয়াট ইউর নেম ইজ, আমি ওয়াটটা উঠাই দিয়েছি এবং বিটা উঠাই দিয়েছি, তাহলে সিম্পলটা কি হচ্ছে? আই নো ইউর নেম, জাস্ট ওয়াট এবং বিটা উঠাই দেওয়া হয়েছে, আর কোনো চেঞ্জই করা হয়নি। আশা করি বুঝতে পেরেছ। আসো আমরা অষ্টম রুলসটা নিয়ে একটু আলোচনা করি। বাক্যের মধ্যে যদি it is certain that, it is sure that, it is true that, it is hopeful that, it is clear that, it is obvious that, whatever, it is plus adjective plus that যদি থাকে তাহলে আমরা it is plus that-টা উঠাই দেব। এই certain, sure, true, hopeful, clear এই অ্যাডজেক্টিভগুলোকে আমরা অ্যাডভার্ব করে ফেলবো, অর্থাৎ certain-কে certainly করব, sure-কে surely, true-কে truly, hopeful-কে hopefully, clear-কে clearly করব, আর কোনো চেঞ্জ হবে না। আসো একটা উদাহরণ দেখি। It is certain that he will come, এখানে আমি কি করেছি? it is উঠাই দিয়েছি এবং that উঠাই দিয়েছি, certain-কে certainly করলাম, আর কোনো চেঞ্জ হবে না, তাহলে সিম্পলটা কি হচ্ছে? certainly he will come। আর একটা উদাহরণ দেখি, it is hopeful that you will pass in the exam, এখানে দেখো it is উঠাই দেওয়া হয়েছে, hopeful-কে hopefully করা হয়েছে, আর কোনো পরিবর্তনই হয়নি, তাহলে সিম্পলটা কি হচ্ছে? hopefully you will pass in the exam। সহজ কথা হচ্ছে it is উঠে যাবে এবং that উঠে যাবে, তারপরে certain, sure, true, hopeful, clear যাই থাক না কেন এটার সাথে একটা ly যুক্ত হবে, আর কিছুই না। আশা করি তোমরা বুঝতে পেরেছো।